নমস্কার। একটু আমাকে দেখতে পেলে মানে অডিও এবং ভিডিও আমাকে একটু প্লিজ হ্যালো বা হাই একটা কিছু করুন। আমার মনে হচ্ছে আমি রঞ্জিতা ম্যাডামের সুচরিতা ম্যাডাম আমি চিনি, অনেককে ছবি দেখে বলতে পারছি যে আপনারা আছেন। একদম, থ্যাংক ইউ রঞ্জিতা ম্যাডাম। আরে হ্যালো অর্ক, বিকুদা ওয়েলকাম ব্যাক, মিসড ইউ, আমিও খুব মিস করেছি অর্ক। হ্যালো সুচরিতা ম্যাডাম, অল ক্লিয়ার, থ্যাংক ইউ রঞ্জিতা ম্যাডাম। তারপর সবাই কেমন আছেন? অনেক দিন না হলেও বেশ কিছুদিন বাদে তো দেখা হচ্ছে সবার সঙ্গে, খুব ভালো লাগছে আমার। হ্যালো গুড ইভিনিং, অনেক দিন পর। হ্যাঁ একদম অনেক দিন বাদে, একদম ঠিক কথা। একটু ওয়েট করে যাই, আরো কিছু লোক জয়েন করুক। হ্যালো তনুশ্রী ম্যাডাম, আমি ভালো আছি দিদি। রঞ্জিতা ম্যাডাম আপনি কেমন আছেন? চলে যাচ্ছে আর কি, এখন গরমটাও একটু কম। পাঞ্জাবিটা খুব সুন্দর। ও হ্যাঁ, ভালো কথা তনুশ্রী বলাতে মনে পড়লো। সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদের ভালোবাসা দিচ্ছি আর বড়দের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ তনুশ্রী। আজকে আমার কাছে বেশ তিনটে ইনসিডেন্ট আমি আজকে বলবো। অর্ক কি বলছে, খুব মিস করেছি, বেশ কয়েকদিন বাদে দেখা হচ্ছে, মেসেজ দেখেই 10:25 গ্রুপে লগ ইন, অ্যাটেন্ডেন্স টাইম ইনফ্যাক্ট বিফোর টাইম। অনার্ড অর্ক, আমি অনার্ড, থ্যাংক ইউ সো মাচ। আমি শ্রেয়াকেও খুব থ্যাঙ্কস জানাবো, কারণ আমার কয়েক মাসে আমি বেশ কয়েকবার মানে আমার টাইম চেঞ্জ করতে হয়েছিল এবং শি হ্যাজ সাপোর্টেড মি আ লট। থ্যাংক ইউ শ্রেয়া, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইয়োর সাপোর্ট অ্যাজ অলওয়েজ। খুব মিস করেছি, আমিও তোমাদের খুব মিস করেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমার কাছে আজকে তিনটে ইনসিডেন্ট আছে। মেয়েরা কেমন আছে? ভালো আছে দিদি, মেয়েরা ঠিকঠাক আছে। তো আপনার মেয়ে ভালো আছে রঞ্জিতা ম্যাডাম? আমি জানি না, মাঝে মাঝে কি কানেকশনটা একটু প্রবলেম করছে, আমি না সেটা বুঝতে পারছি না। আপনারা কি মানে কন্টিনিউয়াস ফ্লোতে আমার মানে আমার সঙ্গে ইন্টারাক্ট করতে পারছেন, না মাঝে মাঝে ভিডিওটা হ্যাং করে যাচ্ছে? হ্যাঁ ভাই ভালো আছে, আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। রঞ্জিতা ম্যাডাম, আজকে কি মামদো ভূতের ছানা, না শাকচুন্নি, না ব্রহ্ম, না পিশাচ, না কি অ্যাসর্টেড ককটেল? না না, মাঝে মাঝে দেখো, শুনতেই পারবে অর্ক আজকে কি আছে। তনুশ্রী বলছে মাঝে মাঝে প্রবলেম হচ্ছে না। উম, আচ্ছা, অল ওকে রঞ্জিতা ম্যাডাম লিখেছে। ঠিক আছে, আমি দেখি একবার নেটওয়ার্কটা আমার একটু চেক করে নিই একবার। নেট তো ঠিকঠাক চলা উচিত।
জানি না কি প্রবলেম। নেটওয়ার্কের প্রবলেম আছে কারণ লাইভে নাম্বার দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি গুড ইভিনিং মধুরিমা ম্যাডাম, কেমন আছেন? হ্যালো সুদীপ্তা ম্যাডাম, ভালো লাগছে আপনাদের অনেকদিন বাদে দেখছি আমি। আজকে আমার কাছে খুব ইন্টারেস্টিং ইনসিডেন্ট আছে সব, যেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। ইনফ্যাক্ট ইনসিডেন্টগুলো প্রত্যেকটাই খুব ফ্রেশ মানে একটা ইনসিডেন্ট বাদ দিয়ে অন্য দুটো কিন্তু একদম মানে 1-2 মাসের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। সুতরাং এবার শুরু করুন প্লিজ। ওকে, এবার শুরু করা যাক। তো যেটা বলছিলাম যে আজকের ইনসিডেন্টগুলো খুব ইন্টারেস্টিং, এবং দুটো আছে যেটা একদম রিসেন্ট টাইমসের, মানে দুটো আছে যেগুলো আর কি বহু বছর আগে হয়েছিল এরকম না আর কি। তো শুরু করা যাক। আমাকে 3টে ইনসিডেন্ট দিয়েছে, হলো তনুশ্রী কমলিকা দাস দে, তারপর দিয়েছেন শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ, আর দিয়েছেন অরিজিৎ মজুমদার। এবার শুরু করছি তাহলে। আমি আমার সিকোয়েন্সটা থাকবে, আমি প্রথম অরিজিৎ বাবুর দেওয়া ঘটনাটা বলছি, তারপর শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ, এবং তারপর বলছি তনুশ্রীর দেওয়া একটি বেশ বিচিত্র ইনসিডেন্ট। তো শুরু করা যাক তাহলে। আমাকে একটু টাইম দেবেন 2 মিনিট, ঠিক আছে? আমাকে 2 মিনিট টাইম দেবেন। একটা টিকটিকি মাটিতে ঘোরাঘুরি করছে।
আচ্ছা সরি, আমি একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম, কিছু মাইন্ড করবেন না। তো প্রথম ঘটনাটা আমাকে হ্যাঁ, টিকটিকি খুবই ইরিটেটিং এবং বেশ বড় সাইজেরই আর কি, মাটিতে ঘোরাঘুরি করছে। যাই হোক, ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 1 থেকে 2 মাস আগে। হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম, ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো 3rd এপ্রিল 2024 অরিজিৎ বাবু কলকাতার ওই নর্থ ইস্ট বা ইস্টার্ন পার্ট বলতে পারেন, ওই নিউ টাউনের ওইদিকে এক জায়গায় উনি কাজ করেন। তো ওনার কাজ হয়ে গেছে, তো উনি একটু রাত করে বাড়ি ফিরবেন। তো ইকো স্পেস বলে একটি জায়গা আছে, তো ওটার কাছে আর কি ওনার বাড়ি না সরি অফিস। তো অফিস করে উনি নর্মালি অফিসে আইদার নিজে ড্রাইভ করে যান, অথবা আজকাল তো জানেন শাটল হয়, অ্যাপে বুক করা যায়, নানা রকম শাটল সার্ভিস আছে, সেই শাটল সার্ভিস দিয়ে বুক করা যায়। অথবা অনেক সময় ওই নিজে ওই অ্যাপ ক্যাব বুক করেন আর কি, নানা রকম ক্যাব বুক করা যায়, অথবা মাঝে মধ্যে নিজে ড্রাইভ করেও যায়। তো একদিন বা ওই 3rd এপ্রিল 2024-এ উনি আর কি রাত করে অফিস থেকে বেরিয়েছেন, রাত 9টা 9:30 হবে। তো বেরোবার পর উনি একটা অ্যাপ ক্যাব বুক করেছেন অ্যাপের থ্রু দিয়ে। তো ড্রাইভার এসছে, তো ওনার ফেরার রুটটা নর্মালি হলো, উনি ওই বিশ্ব বাংলা বলে একটা, অনেকে দেখেছেন, বিশ্ব বাংলার কাছে আসেন, বা ওইখান থেকে কি হয়, দুটো রাস্তা আছে মানে সাউথে আসার। একটা হচ্ছিল সোজা রাস্তা, যেটা অ্যাকচুয়ালি আপনাদের চিংড়িহাটা হয়ে, যারা চেনেন কলকাতা, মানে বেসিক্যালি যারা, অনেকেই তো কলকাতার ভেতরের এত ডিটেলস হয়তো জানেন না। তো একটা রাস্তা আছে বিশ্ব বাংলার থেকে সোজা আর কি, একটা চিংড়িহাটা বলে জায়গা আছে, সেটা দিয়ে তারপর ওই বাইপাস ধরে সাউথে চলে যাওয়া যায়, পাটুলি, গড়িয়া, সব দিকে যাওয়া যায় আর কি। আর একটা রাস্তা আছে যেটা বিশ্ব বাংলার থেকে বাঁ দিকে চলে গেছে, সেটা একটু কাঁচা কাঁচা রাস্তা আছে, একটু কিছু কিছু জায়গায় জঙ্গল আছে, সেই রাস্তাটা দিয়ে গিয়ে বাসন্তী হাইওয়েতে কানেক্ট করে। বাসন্তী হাইওয়ে থেকে রাস্তাটা গিয়ে আপনারা আইদার ওই ওই জায়গাটার নাম হলো ক্ষুদিরাবাদ হয়ে, তারপর উচ্ছেপোতা হয়ে ক্ষুদিরাবাদ হয়ে এদিকে আসা যায়, অথবা ওখান থেকে আর কি ওই আনন্দপুর বলে একটি জায়গা আছে, সেটা দিয়ে আর কি ওই দিক দিয়ে বেরোনো যায়। তো উনি যেখানে থাকেন ওইখানে এই দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, যদি আমরা ওই দিক দিয়ে যাই। তো সেদিন অনেক রাত হয়ে গেছে, এবং নর্মালি উনি কি করেন, ওই চিংড়িহাটা রাস্তাটা দিয়েই ফেরেন। তো ড্রাইভার যে ছিল, ওই অ্যাপ ক্যাবের যে ড্রাইভার, সে ওকে বললো যে দাদা চলুন আজকে ওই বাদিকের রাস্তাটা দিয়ে যাব। তো অরিজিৎ বাবু আর খুব বেশি কথাবার্তা বললেন না, উনি বললেন ঠিক আছে চলো, উনিও টায়ার্ড ছিলেন, বললেন ঠিক আছে চলো ওই রাস্তাটা দিয়ে আমরা আজকে যাব। এবার ওনারা ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন প্রায় রাত 9:30 বেজে গেছে। তো যেতে যেতে অরিজিৎ বাবু কি করেছেন, ড্রাইভার সামনে বসে আছে, এবং আমি যে ঘটনাটা বলছি, আমি ওই জায়গাগুলোর সঙ্গে এত বেশি অ্যাসোসিয়েটেড, ওই নিউ টাউন বলুন বা ওই এরিয়াগুলোর সঙ্গে, ঘটনাটা মানে কিছুটা হয়তো ভাবতে পারি আমিও চাইলে, মানে কিরকম হতে পারে। তো যাই হোক, তো অরিজিৎবাবু গাড়িতে উঠে একটু গিয়ে ঘুমিয়ে পড়েছেন রাস্তায়। উনি পেছনে বসেছিলেন, ওনার ডান দিকে ওনার একটা ব্যাগ রাখা আছে, এবং বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ যে গাড়ি চালাচ্ছে
আচ্ছা, সবাই একটু হাই হ্যালো কিছু একটু বলবেন তো, কারণ আমি তনুশ্রীর পর না আর কোনো কমেন্টস দেখছি না। মানে আমার এটা কি কানেকশনটা আটকে গেল কিনা আমি ঠিক কাইন্ডলি বুঝতে পারছি না। একটু কাইন্ডলি একটু বলবেন যে দেখতে পাচ্ছেন কিনা, মানে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কিনা। হ্যালো, শোনা যাচ্ছে? শুনছি, আচ্ছা, ফার্স্ট ক্লাস, ফাটাফাটি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ সঙ্গীতা ম্যাডাম, সুচরিতা ম্যাডাম, তনুশ্রী, মধুরিমা ম্যাডাম। এবার অরিজিৎবাবু যেতে যেতে না ঘুমিয়ে পড়েছেন। এবার হঠাৎ একটা জায়গায় ড্রাইভারের কথাবার্তায় চেঁচামেচিতে ওর ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ দেখে ড্রাইভার ওকে, তখন ওনারা একটা ক্লাবের সামনে, আর ওনাদের সামনে একটি বড় মাঠ। তো এইরকম জায়গায় হঠাৎ যে ড্রাইভার, সে বলছে আপনার পাশে কে বসে আছে? তো অরিজিৎবাবু বলল আমার পাশে কে বসে আছে মানে? বলছে হ্যাঁ, আমি তো আয়না দিয়ে দেখতে পাচ্ছি আপনার পাশে একজন ম্যাডাম বসে আছেন, উনি কে? তো অরিজিৎবাবু বলছেন যে আমার পাশে ম্যাডাম বসে থাকবে, সেটা কি করে হয়? আমি তো তোমার ট্যাক্সিতে একলা, আমার পাশে তো আমার ডান দিকে ব্যাগ রাখা আছে। তো যে ট্যাক্সি ড্রাইভার বা ওই ক্যাব ড্রাইভার, সে বলছে না, আমি তো দেখতে পাচ্ছি একজন মহিলা। তো অরিজিৎবাবু তখন বলছে যে কিরকম জামা কাপড় পরে আছে বলুন তো? বলছে কেন, সাদা জামা পরে আছে সেই মেয়েটি বা মহিলা। তো অরিজিৎবাবু তখন ব্যাপারটাকে একটু ভাবলেন, ভেবে বললেন যে ঠিক আছে, তুমি এই পাশে একটা, এখানে একটু গাড়িটাকে দাঁড় করাও। আপনারা ভাবুন ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। তো ড্রাইভার গিয়ে আগে একটি হরগৌরীর মন্দিরের পাশে গাড়িটাকে দাঁড় করালো। অরিজিৎবাবু বললো দেখো, আমি হয়তো ঘুমোচ্ছি, সেটা দেখে তোমার হয়তো ঘুমের ঘোরে তোমার এরকম হচ্ছে, তুমি যাও গিয়ে একটু চোখে মুখে জল দাও। এবার তো ড্রাইভার চোখে মুখে জল দেওয়ার পরে জিনিসটা একটু আয়ত্তে এসছে। বললো না না, ঠিক আছে, ঠিক আছে দাদা, কিন্তু আপনি তো বুঝতেই পারছেন যে আমি গাড়ি যখন ঠিক চালাচ্ছি তখন তো আর ঘুমিয়ে পড়ে গাড়ি চালাইনি, আপনার পাশে কিন্তু আমি দেখেছিলাম। বাট ঠিক আছে, এখন আর দেখা যাচ্ছে না, এত রাত হয়ে গেছে, এগোনো যাক। এবার ওনারা দুজনে মিলে এগোতে থাকলেন রাস্তা দিয়ে, আবার গাড়ি চলছে। এইবার গাড়ি যেতে যেতে একটি রাস্তা এলো, যে রাস্তাটা চারিদিকে জঙ্গল। একেই ওই জায়গাগুলো জনমানব অলমোস্ট শূন্য থাকে, আরও বেশি শূন্য হয়ে গেছে। দুধারে জঙ্গল জঙ্গল, একটু কাঁচা পাকা রাস্তা, গাড়ি চলেছে। গাড়িতে বসে আছেন অরিজিৎবাবু আর সামনে ড্রাইভার। অরিজিৎবাবু হঠাৎ ফিল করলেন ওনার শরীরটা একটু হেভি হয়ে গেছে এবং আস্তে আস্তে ভীষণ হেভি হয়ে গেল। তারপর এমন একটা সময় এলো অরিজিৎবাবু নিজের শরীরটাকে অলমোস্ট মুভ করতে পারছেন না। উনি তখন যে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালককে বলল যে ভাই, আমি কিন্তু অ্যাজ ইফ শরীরটা মুভ করতে পারছি না রে, আর আমার না জায়গাটা ভালো লাগছে না, জায়গাটা একদম ভালো না। তো এরকম কথা হতে হতে ওনারা ওই জায়গাটা দিয়ে গিয়ে বাসন্তী হাইওয়েতে উঠল। বাসন্তী হাইওয়েতে ওঠার পরে অরিজিৎবাবুর শরীরটা একটু বেটার হলো, বা আগের থেকে বেটার হলো, ওই ভারী ভাবটা বোধহয় একটু কমেছিল। এবার বাসন্তী হাইওয়েতে ওঠার পরে অরিজিৎবাবু ওই ড্রাইভারকে বলল তুমি কিন্তু আনন্দপুরের রাস্তাটা নেবে, তুমি ওই উচ্ছে পোতা হয়ে ক্ষুদিরাবাদের রাস্তাটা নিয়ে যাবে না, কারণ ওই ক্ষুদিরাবাদের রাস্তাটা ভাঙা চোরা এবং প্রচুর পটহোলস ইত্যাদি আছে, এবং চারিদিকে একটু জঙ্গল জঙ্গল পরিবেশ, সরু রাস্তা। সুতরাং বলল যে তুমি আনন্দপুরের রাস্তাটি দিয়ে চলো। তো ড্রাইভার বলল ঠিক আছে। এবার তখন তো রাত হয়ে গেছে, আপনাদের আগেই বলেছি। এবার গাড়িটা যখন কাছাকাছি এসছে, ড্রাইভারটা কিন্তু আনন্দপুরের রাস্তাটা নিল না, সে কিন্তু সেই অদ্ভুত ব্যাপার ওই উচ্ছে পোতা হয়ে ওই রাস্তাটা ধরলো ক্ষুদিরাবাদের দিকে। এবার অরিজিৎবাবু একটু ক্ষুব্ধ হলেন। ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। ভাই, আমি তোমাকে যেখানে বলছি যে ওই রাস্তাটা নিও না, তুমি ওই রাস্তাটা নিলে।
বলছে তোমাকে তো আমি বারণ করলাম যে তুমি উচ্ছে পোতায় ফরিদাবাদের রাস্তাটা নিও না, এই রাস্তাটা খারাপ, তুমি শুনলে না কেন? আর এই সময় রাস্তার অবস্থা কিন্তু কিরকম শুনুন। রাস্তাটা প্রথমত তো রাত, তখন 10টা 10:30 বেজে গেছে। সরু রাস্তা, রাস্তায় পটহোলস, একদিকে খাল জঙ্গল, অন্যদিকে মাছের ভেড়ি আর জঙ্গল। এবার যখন ড্রাইভারকেও বলছে যে তুমি ভাই এই রাস্তাটা কেন নিলে, তোমাকে তো আমি বারণ করেছি, তখন ড্রাইভার যে বলল কথাটা, সেটা ভয়ঙ্কর কথা বলল। বলল যে দাদা আমি কিন্তু গাড়িটা চালাচ্ছি না। অরিজিৎ বললেন তুমি গাড়ি চালাচ্ছ না মানে? বললো না দাদা আমি গাড়ি চালাচ্ছি না, গাড়ি নিজের মতো চলছে, আমি খালি স্টিয়ারিংটা ধরে আছি, স্টিয়ারিংটা যেদিকে ঘুরছে, যেদিকে আমার হাতগুলো ঠিক সেই দিকে ঘুরছে। এইবার অরিজিৎ বাবু ভীষণ ঘাবড়ে গেলেন। মানে এতটাই উনি ঘাবড়ে গেছিলেন, আমি যা বুঝেছি ওনার সঙ্গে কথা বলে, উনি যে ঘাবড়ে গেছেন সেটাই উনি বুঝতে পারছেন না। তো যাই হোক, অরিজিৎ বাবু একটা খুব সুন্দর কথা তখন বুদ্ধি করে বললেন। ড্রাইভার সাহেবকে বললেন যে ভাই তোমার হাতে যখন গাড়ি চালানোর কোনো কন্ট্রোল নেই, এবং তুমি তো দেখতেই পাচ্ছ একদিকে খাল অন্যদিকে ভেরি, এই অবস্থায় তুমি যদি মনে করো যে তুমি কন্ট্রোল করতে পারছো না এবং গাড়িটা জলের দিকে যাচ্ছে, সেটা ভেরিও হতে পারে, সেটা খালও হতে পারে, আমাকে বলবে, আমরা দুজনে গাড়ি থেকে ঝাঁপ দেব যাতে নিজেদের প্রাণগুলো রক্ষা করতে পারি। এই বলে গাড়ি চলছে, কিন্তু ভাগ্যবশত মানে ফরচুনেটলি গাড়ি কিন্তু এদিক ওদিক বেকায়দা কোনোভাবে কোনো দিকে যায়নি। গাড়ি ঠিক নিজের রাস্তা দিয়ে গেল, গিয়ে ওই ফরিদাবাদ ওই কি ক্ষুদিরাবাদ ছাড়িয়ে গাড়ি কোথায় চলে গেল মানে সেটা আর কি গাড়ির জিপিএস ম্যাপেও দেখাচ্ছে না। মানে ম্যাপের ডেস্টিনেশন ওই রাস্তা দিয়ে, মানে ওই উচ্ছে পোতা হয়ে যদি গাড়ি যায় সেই রাস্তা দিয়ে গেলেও তো একটা ম্যাপ দেখাবে যে এবার এইদিকে যাও ওদিকে যাও। সেই সব ছেড়ে গাড়ি কোথায় চলে গেছে, অনেক দূরে। এবার একটা মোড় এলো এবং সেই মোড়ে এসে হঠাৎ গাড়িটা প্রচণ্ডভাবে ব্রেক করলো, অ্যাজ ইফ মানে একটা গাড়ি যদি খুব স্পিডে চলে এবং আপনার সামনে যদি কোনো লোক আসে, সেই লোকটাকে যাতে আপনি গাড়ি চাপা দিয়ে না মারেন, গাড়ি আপনি যেভাবে ব্রেক করবেন গাড়িটা নিজে থেকে ওই রকম করে একটা মোড়ে এসে ব্রেক করলো। এবং ওই মোড়ের একদিকে হচ্ছিল একটি বড় মন্দির, অন্যদিকে একটি চায়ের দোকানে কয়েকটা ছেলে চা খাচ্ছিল। সেই সময় অরিজিৎবাবু মনে হলো কেউ যেন গাড়ি থেকে একটা নেমে চলে গেল। এবার দুজনে গাড়ি থেকে নামলো, পুরো ব্যাপারটা নিয়ে হয়তো নিজেদের মধ্যে একটু কথা বলেছিল, তারপর একটু চা টা খেলো, স্মোক করলো, এইসব করে তারপর ড্রাইভার আবার গাড়িটাকে ঘোরালো, ঘুরিয়ে ব্যাক করে রুটে এসে গিয়ে তারপর অরিজিৎ বাবুকে নিজের গন্তব্যস্থানে বা বাড়িতে নামালো। এরপরে 4th এপ্রিল 2025 সেই দিনও অরিজিৎবাবু রাত্রে একটা ক্যাব বুক করলেন এবং ক্যাবওয়ালাকে নিজেই বললেন বিশ্ব বাংলা ওই বাঁদিকের ওই রাস্তাটা দিয়ে কিন্তু যেতে। কেন বললেন উনি নিজেও জানেন না। এবার ওই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পরে অরিজিৎবাবু যখন সেই ড্রাইভারকে বলেছে 4 তারিখ এই রাস্তাটা কেন নিয়েছে, ড্রাইভার বলল আপনিই তো বলেছেন। সেম জিনিস 5th এপ্রিলও করেছিল, ক্যাব বুক করলো, করে ওই রাস্তা দিয়ে গেল। উনি কেন ওই রাস্তা দিয়ে গেছিলেন ক্যাব বুক করে তার উত্তর ওনার কাছেও নেই। এবং এর সঙ্গে সঙ্গে ওনার প্রায় 1 মাস শরীর ভীষণ খারাপ ছিল, ভীষণ উইক ছিল। এবং ওনাদের বাড়িতে একটি কালী পুজো হয়, সেই পুজোর দিন ওনার শরীরটা ভালো ছিল, কিন্তু তাছাড়া মোটামুটি 1 মাস মতো ভীষণ উইক ছিলেন আর কি। তো যাই হোক, উনি এখন ঠিক আছেন। ওনার বাড়ির লোক বোধহয় ইদানিংকাল ওনাকে একলা ড্রাইভ করে দিতে সাহস পাচ্ছে না। তো হোপফুলি উনি আবার আগের স্টেজে আবার ফিরে আসবেন, আগের মতো আবার যাতায়াত করবেন, সব ঠিক হয়ে যাবে। কারণ ওনার প্রচণ্ড সাহস,
অরিজিৎ বাবুর প্রচণ্ড সাহস, আমি ওনার ইনসিডেন্ট আগেও আপনাদের বলেছি, এবং আশা করি থিংস উইল বি ওয়েল অগেন। তো এইটা ছিল অরিজিৎ বাবুর দেওয়া একটি ঘটনা, যেটা 3rd এপ্রিল ঘটে। 3rd এপ্রিল মানে আজকে যদি 10 তারিখ হয়, রাফলি 1 মাস 7 দিন আগে ঘটেছিল। সুতরাং এটা একটা খুব ফ্রেশ ইনসিডেন্ট যেটা আপনাদের বললাম। এবার আমি আসবো আমার সেকেন্ড ইনসিডেন্টে। আচ্ছা, এবার আপনি যদি অরিজিৎ বাবু এই কাহিনী শোনার সময় থেকে থাকেন, যদি আমি কিছু মিস করে গিয়ে থাকি বা ইনফরমেশন ভুল দিয়ে থাকি আননোয়িংলি, তাহলে একটু প্লিজ বলবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে ইনসিডেন্টটা। অরিজিৎ বাবুর মানে ইনসিডেন্টটা ভালো লেগেছে মানে কি, ইনসিডেন্টটা তো অবভিয়াসলি ভালো না, মানে যার সঙ্গে ঘটে সেই জানে, তার কাছে তো এটা ভালো ইনসিডেন্ট না। এটা একটা মানে ইংলিশে বলা যেতে পারে হরিফিক, বা একটা মানে সাংঘাতিক ড্রেডফুল ইনসিডেন্ট। বাট অফকোর্স শোনার সময় জিনিসপত্র মানুষের ইন্টারেস্টিং লাগে। মানে গোষ্ঠী ব্যাপার এমন যে দেখা যায় যে যার সঙ্গে ঘটছে সে যার যতটাই খারাপ লাগে, যারা শুনছে আবার তাদের ততটাই ভালো লাগে, কারণ তারা একটা থ্রিল বা অ্যাডভেঞ্চার খুঁজে পান। তো দ্যাট ইজ দ্য বিউটি অফ ইনসিডেন্টস উইচ হ্যাভ মানে কি বলবো, ওই ওকাল্ট বলুন বা মেটাফিজিক্যাল জিনিসপত্র বলুন বা এইসব নানা রকম ব্যাপার থাকে। হ্যাঁ, ঘটনাটা খুব অদ্ভুত, এরকম ঘটনা সচরাচর শোনা যায় না, তার উপর একদম মানে অফিস পাড়ার ওপরে এরকম ইনসিডেন্ট তো মানে ভাবাই যায় না। এবার আমি যাব আমার নেক্সট ইনসিডেন্টে। রিসেন্ট ঘটনাগুলোর মধ্যে একটা গা ছমছম ভাব থাকে, মানে আজ গেলেও হয়তো সেটা হবে। একদম অর্ক, একেবারে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছ। রিসেন্ট ইনসিডেন্টের সেটাই হলো বিউটি, যে তুমি যদি কালকে ওই দিক দিয়ে যাও, ইট মাইট হ্যাপেন উইথ ইউ অলসো। তো সেই জন্য রিসেন্ট ইনসিডেন্টসের মানে থ্রিল বা চার্মটা অন্যরকম হয়, যেটা ওই 500 বছর বা 600 বছর আগেকার ঘটনা বলুন বা 100 বছর আগেকার ঘটনায় সবসময় সেই ইনসিডেন্টটা ছিলেন আমার পাওয়া যায় না। কে গাড়িতে ছিলেন, কেনই বা ওই রাস্তায় নামলেন বোঝা গেল না। গাড়িতে কে ছিলেন সেটাই তো ঘটনার মানে কি বলবো, মানে ক্লাইম্যাক্স বলতে পারেন বা মানে ঘটনার চিল ফ্যাক্টর যেটা সেটা বলতে পারেন। মানে ড্রাইভার কাকে দেখেছিল, যে অরিজিৎ বাবুর পাশে বসে আছে কিন্তু অরিজিৎ বাবু দেখেননি, এবং ওই মোড়ে লাস্টে গিয়ে সেই মহিলা না, সেই কি একটা নেমে গেছিল, সেটা কি, কোথায় উঠেছিল, কেন নেমেছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু নেই। এবং এই প্রশ্নগুলোর যদি উত্তর থাকতো, ঘটনার মধ্যে কিন্তু গা ছমছম ভাবটা থাকতো না। হয়তো কালকে গেলে এরকম অভিজ্ঞতা হতে পারে, আবার নাও হতে পারে, বলা যায় না, কারণ ঘটনাটা খুব ফ্রেশ। তো যাই হোক, এই বলে এবার আমি আসছি আমার সেকেন্ড ঘটনা, যেটা আমাকে দিয়েছে শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ। হ্যালো সৌরিতা ম্যাডাম। শর্মিষ্ঠা ম্যাডাম যে ঘটনাটা দিয়েছে, এই ঘটনাটা একটু কিছুদিন আগেকার ঘটনা, 1990 সালের বলতে পারেন। এবং এই ঘটনাটাকে আরবান লেজেন্ড বলে অনেক সময়, কারণ এই ঘটনাটা যখন ঘটেছিল তারপর এটা খুব ফেমাস হয়ে গেছিল সব জায়গায়, এবং এটা নিয়ে বোধহয় বলিউডে সিনেমাও আছে। ঘটনাটা হয়েছিল 1990 সালে, এবং শর্মিষ্ঠা ম্যাডাম ঘটনাটা জানতে পেরেছেন ওনার এক পরিচিত একজন ব্যক্তির কাছে আর কি। সেই কার কাছে জেনেছেন সেই ডিটেলস আমি আর যাচ্ছি না, কারণ সেটা এই ঘটনার পক্ষে খুব একটা রেলিভেন্ট না। 1990 সালে
ভেঙ্কট বলে একটি ছেলে, তার বাড়ি কেরালায়, সে কর্ণাটকায় চাকরি সূত্রে চায়, সরকারি চাকরি। এবং পাঞ্জাবিটা দুর্দান্ত, থ্যাংক ইউ। পাঞ্জাবিটা আমাদের এই কলকাতায় গড়িয়াহাট বলে একটা জায়গা আছে, এখান থেকে জানা কেনা, মানে দু একজন আরও বলেছে পাঞ্জাবিটার কথা, তাই বললাম। তো যাই হোক, তো ভেঙ্কট গেছে আর কি কর্ণাটকায় চাকরি সূত্রে, একটি সরকারি চাকরি, এবং চাকরি স্থান থেকে ওনার যে কোয়ার্টার ছিল সেটা একটু দূরে ছিল। তো উনি গেছেন আর কি, মানে কাজের জায়গায় গিয়ে আর কি, মানে দ্বিতীয় দিন মোস্ট প্রবাবলি, এক সেকেন্ড আমি বলে দিচ্ছি সেটা। হ্যাঁ, তো প্রথম দিন ঠিক আছে, তো সেকেন্ড দিন আর কি অফিসে একটু লেট হয়েছে। তো বিকেল হয়ে যাচ্ছে, এবার বিকেলের পর রাত হচ্ছে। তো স্টাফ যারা তারা বলছে যে ভাই তুমি এবার বাড়ি চলে যাও, এখানে থেকো না, সূর্য পড়ে যাচ্ছে, অস্ত যাচ্ছে। তো ভেঙ্কট কথাবার্তা অতটা আমল দেয়নি, গুরুত্ব দেয়নি, বলেছে আমার কাজ আছে, কাজ করলাম, আমি চলে যাবো। অনেকবার বলেছে, কিন্তু কারুর কথা শোনেনি। এবার বাকি লোকজন চলে গেছে, তো ভেঙ্কট কাজ করে যাবে প্ল্যান করে নিয়েছে। এবার ভেঙ্কট কাজ করছে, রাত 8টা বেজে গেছে। এবং তখনকার দিনের কর্ণাটক এখনকার কর্ণাটকের থেকে একটু আলাদা, মানে তখন কর্ণাটকে কিন্তু এতটা, এখন যেরকম কর্ণাটকের কিছু কিছু জায়গা খুব হাইটেক, তখন অতটা হাইটেক কিন্তু ছিল না। এবং এটা একটু মানে রুরাল বা একটু মানে ভিলেজের সাইডের জায়গা আর কি, এবং খুব সেই সময় খুব ঠান্ডা ছিল আর কি। তো ভেঙ্কট কাজ করতে করতে অফিসের দরজাটা ভেতর থেকে নিজে বন্ধ করে দিয়েছে, যাতে কোনো রকম ডিস্ট্রাকশন না হয়, বা অথবা হয়তো বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছিল, জানি না কি ব্যাপার। এবার 8টার পরে হঠাৎ দরজায় একটা নক এসছে, এরকম টক টক টক। ভেঙ্কট বলেছে কে? তো বাইরে থেকে একজন ফিমেল ভয়েস বলেছে, আমাকে যেভাবে বলেছেন না শর্মিষ্ঠা ম্যাডাম, আমি সেরকমভাবে বলার চেষ্টা করছি, মিনা মিনা, ঠিক এইভাবে নাকি ওয়াজটা বলেছে। তো ভেঙ্কট বলেছে কি ব্যাপার, কি দরকার? বলেছে যে দরকার আছে, দরজাটা খোলো। তো ভেঙ্কট বলেছে না, এখন তো অফিস হবে না, অফিস বন্ধ হয়ে গেছে। বলো ওদের ল্যাঙ্গুয়েজে বলেছে নালেবা। নালেবা কথাটা আমার হয়তো মানে মানে কথাটা আমি হয়তো ঠিক করে প্রোনাউন্স করতে পারলাম না বা উচ্চারণ করতে পারলাম না, বাট এই ধরনের এই ওয়ার্ডটা হলো নালেবা, এবং সেটার মানে হচ্ছে যে কাম টুমরো, কালকে এসো। আর 3বারই কেন নক করে না, 3বার হয়তো করেনি, সেটা হয়তো আমি 3বার করেছি বোঝাবার জন্যে, ভূত কভার করেছিল আমার মনে নেই। যাই হোক, কিংবদন্তি থেকে পাঞ্জাবিটা কি কিনেছেন? কিংবদন্তি থেকে কিনেছি কিনা আমার মনে পড়ছে না, দেখবো যদি কোনোভাবে স্লিপ টিপ থাকে আমি দেখবো কোথা থেকে কিনেছি, সুচরিতা ম্যাডামকে বলছি। আচ্ছা, এবার যেই বলেছে নালেবা, তারপর নাকি সে ভয়েসটা আর কিছু বলেনি, আর চলে গেছে। এবার ভেঙ্কট নিজের ফাইল টাইল সেট করেছে পরের দিনে কাজের জন্য, করে এবার দরজা খুলে বাড়ি যাবে। দরজা খুলে দেখে দরজার বাইরে দুটো পায়ের ছাপ পেছন করা, মানে দরজার দিকে পিঠ করে কেউ যদি সামনের দিকে দাঁড়ায়, পায়ের যেরকম পজিশন হবে উল্টো, পাগুলো ঠিক উল্টো মাটিতে। তো ও দেখে না একটু কনফিউজড হয়ে গেছে, কি আবার কি পাতাগুলো উল্টো দিক করে রাখা আছে, কি ব্যাপার। তো যাই হোক, ও সেদিনকার মতো বাড়িতে গেছে, রাস্তায় রুটি ফুটি কিনে নিজের কোয়ার্টারে চলে গেছে। পরের দিন যখন জায়গায় এসছে কাজের, কিছুক্ষণ কাজ করার পর এখানকার কিছু লোকাল লোক আর একজন ভদ্রমহিলা এসছেন। তো ভেঙ্কট কথা প্রসঙ্গে জিজ্ঞেস করেছে, বলল যে এরকম আমি কালকে বললাম। তা মহিলা বলল, ও তুমি জানো না? এ বাবা, এখানে তো একটা ভীষণ প্রসিদ্ধ ঘটনা আছে। তখন ভেঙ্কট বলল কি? তো মহিলা বলল যে দেখো, আমি যদি এখন একজন মহিলা হয়ে
তোমার সঙ্গে কথা বলি, লোকে এখানকার অতটা তো মানে ঠিক জিনিসটাকে ঠিকভাবে নেবে না, তার থেকে আমি আমার হাজব্যান্ডকে বলবো, সে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ব্যাপারটা বোঝাবে বলে কথাবার্তা বলে ওনারা নিজেদের মতো চলে গেছে। এবার আরও কিছু গ্রামের লোক এসছে বা লোকাল লোক, এবং তারা এসে প্রথমে ভেঙ্কটকে একটা প্যাকেট দিয়েছে। ভেঙ্কট বলে সেটা কি প্যাকেট বলে সেই সব কথা প্রসঙ্গে হতে হতে ভেঙ্কট বলছে, আচ্ছা এখানে কি ব্যাপার বলুন তো, কালকে আমার সঙ্গে এরকম একটা ইনসিডেন্ট হলো, আর মানে তারপর একজন মহিলাকে বললাম, সে বললো যে তুমি জানো না, তো মানে কি ব্যাপার আমার, মানে আমি জানতে চাই। তখন ওই গ্রামের ওই কয়েকজন যে লোক ছিল তারা বললো যে এখানে একজন চুড়েল মানে হলো ডাইনি বা উইচ, যে নববধূর আর কি বেশে ঘুরে বেড়ায়, টিপিক্যালি সন্ধ্যের দিকটাতে বেশি ঘুরে বা রাত্রের দিকে, নিজের হাজব্যান্ডকে ঘোরে, এবং যে কোনো পুরুষ মানুষকে যদি দেখে সেই পুরুষ মানুষের মানে মৃত্যু অনিশ্চিত। তার পা বা চোখ দেখলে, সেই চুড়েলের পা বা চোখ দেখলে মৃত্যু তো অনিশ্চিত, এবং আইদার সে বমি করে মারা যাবে, রক্তবমি, অথবা হার্ট অ্যাটাক করে। এবং এই চুড়েল গলা ইমিটেট করতে পারে কোনো রিলেটিভের, মানে তোমার বাড়িতে কোনো লোক থাকলে তার গলা ইমিটেট করবে, করে তোমাকে ডাকবে, এবার তুমি দরজা খুলে তাকে দেখলে তোমার মৃত্যু একেবারে হবেই। কোনো মহিলা দরজা খুললে বাড়ির যে আর্নিং মেম্বার তার মৃত্যু হবে, টিপিক্যালি মেল, আর কোনো মেল খুললে তার তো তক্ষুনি মৃত্যু। তাই জন্যে এখানে একটা প্রচলিত আছে যে মানে দরজার বাইরে, এবার ও জিজ্ঞেস করলো, আমি এবার ভেঙ্কট ওকে বলছে, একদম ঠিক বলেছেন সুচরিতা ম্যাডাম, একদম কারেক্ট। এই ফিল্মটা যেটা হয়েছিল, আপনি যে নামটা বলেছেন, ওই নামে একটা সিনেমা হয়েছিল মোস্ট প্রবাবলি। এবার ভেঙ্কট যেটা লক্ষ্য করেছিল যে প্রথমবার উনি যখন এসেছিলেন না এখানে গ্রামে, সব জায়গায় নালেবা লেখা আছে, তো এইবার ও বললো, ও তাই জন্য এইখানে নালেবা লেখা? তখন সে গ্রামের লোক বললো, হ্যাঁ এই জন্য এখানে নালেবা কথাটা লেখা। এবার ভেঙ্কট বললো, কাল তার আগের দিন তার সঙ্গে কি ইনসিডেন্টটা হয়েছে। সেটা শুনে এই লোকটা বললো, আপনার ভাগ্য ভালো যে আপনি বেঁচে আছেন। আপনি নালেবা কথাটা বলেছিলেন, আপনি কি জেনে? ভেঙ্কট বললো, না আমি জানতাম না। বলে, আপনি যে বলেছেন আপনার কপালে বাঁচা ছিল বলেই আপনি নালেবা কথাটা বলেছেন, বলেই ও চলে গেছে, নালে কিন্তু আপনার কি হতো আমরা জানি না। বলে সেই গ্রামের লোকটা বললো যে দাঁড়ান, আমি আপনার দরজার বাইরে গিয়ে প্রথম নালেবা কথাটা লিখে দিই, যাতে করে ও এখানে এসে ফিরে যায়। বলে সে গিয়ে লিখে দিল। এবার সে এসে ভেঙ্কটকে বললো, আপনি প্যাকেটটা নিন। তো ভেঙ্কট বলে, প্যাকেটটা আছে নাকি? বলে, শাড়ি আর ব্যাগ। তখন ভেঙ্কট বলছে, শাড়ি আর ব্যাগ নিয়ে আমি কি করবো, আমি তো বিবাহিত না, আমি নেবো না। তো বললো, না রাখুন, এটা কাজে। কিন্তু ভেঙ্কট বলছে, আমি কেন নেবো, আমার তো ওয়াইফ নেই, আমার মানে লোকে অনেক কিছু ভাবতেও পারে, সেটা আমার নিজের মানে ইন্টারপ্রিটেশন। তো সে কিছুতেই ব্যাগটা আর ওই শাড়িটা নিতে চাইছে না। বললো, না রাখুন, অনেক সময় আপনার যদি বাই চান্স ফিরতে রাত হয় বা অন্ধকারে ফিরছেন কোথাও থেকে এখানে, ও যদি আপনার পেছনে পড়ে, ও তো নর্মালি মেলদের টার্গেট করে, সুতরাং আপনি যদি পাট করে গায়ে এই শাড়িটা জড়িয়ে নেন, তাহলে আপনাকে ও কিছু কিন্তু করবে না। তো ভেঙ্কট বললো, না আমার লাগবে না। তখন ও বললো যে, না আপনি রাখুন, এতবার যখন বলছি রাখুন, দরকারের সময় দেখবেন তখন এত আপনার লজিক কাজ করবে না, আপনি নিজেই শাড়িটা নিয়ে পরে নেবেন, গায়ে চাপিয়ে নেবেন, বলে দিয়ে দিল। তো ঠিক আছে, এরপর থেকে ভেঙ্কটও একটু কেয়ারফুল হয়ে গেল, খুব দেরি করে করে আর ফিরতো না, তাড়াতাড়ি কাজ করে বাড়ি ফিরে আসতো। আর থমথমে রাস্তা, তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়াও ছিল না, আর কর্ণাটকের ওয়েদার চিরকালই ভালো ওয়েদার। গরমকালও একটা সময় ছিল যেখানে আর কি ওই কিছু কিছু জায়গায় ফ্যান চালাতে হয় না আর কি কর্ণাটকে। তো যাই হোক, আবার 1990 সালে আমরা চলে যাই এই ঘটনার সময়। তো ভেঙ্কট তারপর থেকে বাড়ি তাড়াতাড়ি ফিরতে শুরু করলো। এরপর একদিন ভেঙ্কটের আবার কাজ শেষ করতে একটু দেরি হলো, 6টা সাড়ে 6টা বেজে গেল। ও রাস্তায় সাইকেলে করে যাচ্ছে, ঠান্ডার সময়, উইন্টার টাইম, পরিবেশ ঠান্ডা, লোক নেই বললেই চলে, কারণ সবাই ওই এনার্জি বলুন বা স্পিরিটের ভয় বাইরে নেই। এবার কিছু দূর সাইকেল নিয়ে যাওয়ার পরেও পেছনে একটা পায়েলের বা
মানে ঘুঙুরের একটা আওয়াজ পেল, ছম ছম। ও সাইকেল চালাচ্ছে, পেছনে সে আওয়াজটা পাচ্ছে। এবার ভেঙ্কট ভয় পেয়ে গেল, ভাবলো তাহলে কি সে আবার ধাওয়া করেছে। তখন ওর সঙ্গে প্লাস্টিকটা ছিল, কোনো রকমে শাড়িটা পরে নিল আর কোনো রকমে ফিরে দরজা ফরজা বন্ধ করে, আর দরজার বাইরে ওতে নালে বা লিখে নিয়েছিল, খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়ার পরে বেশ কিছুক্ষণ পরে ও আবার বাইরে, নিজের দরজার বাইরে ঘুঙরুর আওয়াজ পেল, ছম 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 করে। 3 বার বললাম কিন্তু আবার, মোহিনী ম্যাডাম, বাট এটা আমি নিজেই বলছি 3 বার। ছমছম আওয়াজ পাওয়ার পরে দরজার কাছে যেন ওই আওয়াজটা এলো, বাইরে ও ফিল করলো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ছম 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 করে সেই যে মানে সত্তা বলুন বা যেই এসেছিল সে আবার চলে যায়। এরপর থেকে ভেঙ্কট কিন্তু মাঝে মধ্যেই বাইরে চুড়ির আওয়াজ টুংটাং সারা রাত শুনতে পেত। ফলে ভেঙ্কটের পক্ষে আর এখানে বেশি দিন থাকা সম্ভব হয়নি, ও চলে যায়, ও কেরালায় ব্যাক করে যায়। এবং সেটাই হয়তো স্বাভাবিক, এরমভাবে কাজ করা পসিবল নয়। ঘটনা শোনা পসিবল, কিন্তু কাজ করা পসিবল নয়। তো যাই হোক, ও ফিরে যায় এবং বলে যে মানে সেই সময় নাকি কোনো পুরুষ মানুষ যখন ওই চুড়েলকে দেখতো, সেই চুড়েল নাকি তাকে নিয়ে চলে যেত, 2 দিন বাদে ডেড বডি পাওয়া যেত, রক্ত বমি হয়ে মানুষ মারা যেত। সে নাকি ভয়েস ইমিটেট করতো। এবং সে গ্রামের লোকটি ওকে এও বলেছিল যে সেকেন্ড দিন যখন সে গ্রামের লোকগুলো এসেছিল, যে তোমার কোনো রিলেটিভ না বলেই নেই বলে কিন্তু ও তোমার কোনো রিলেটিভের গলা কপি করতে পারেনি। ও ডাইরেক্টলি একটা র্যান্ডম নাম নিয়ে, মিনা বলে নিজের নাম দিয়ে তোমাকে ডেকেছিল। সে রিলেটিভের নাম করে মানে ভয়েস ওভার করে ডাকে আর কি, বা হোয়াট এভার মানে। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু সেই সময় একটা খুব বড় টেরারের একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করেছিল। তো যাই হোক, এটা ছিল শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ। শর্মিষ্ঠা ম্যাডাম দেখছি এখন দিচ্ছি ইজ ওয়াচিং। আমি জানি না শর্মিষ্ঠা ম্যাডাম ঘটনাটা শুনেছেন কিনা, বা শর্মিষ্ঠা ম্যাডাম থ্যাংক ইউ ঘটনাটা শেয়ার করার জন্যে। ঘটনাটা যদি শোনেন আর যদি কিছু মিস্টেক্স থাকে সেটাকে আপনি কমেন্ট সেকশনে রেকটিফাই করে দেবেন। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি ঘটনাটা বলার যতটা পসিবল ঠিকঠাক করে। ধন্যবাদ ঘটনাটা শেয়ার করার জন্য। এবার আসছি আমি আজকের শেষ ঘটনায়। এই ঘটনাটা আমাকে দিয়েছে তনুশ্রী। তনুশ্রী আমাকে মাঝে মধ্যেই ঘটনা দেয় এবং এই ঘটনাটা ওরই দেওয়া। তনুশ্রী এই ঘটনাটা নিজের একজন খুব পরিচিত একজনের কাছ থেকে জানতে পেরেছে। হ্যাঁ, আমার একটু লেট হয়ে গেল, কোনো প্রবলেম নেই, আপনার দেওয়া ঘটনা আপনি জানেন, সুতরাং মানে আমার সেটা নিয়ে কিছু বলার নেই আর কি শর্মিষ্ঠা ম্যাডাম। বাট হ্যাঁ, আপনার যদি মানে মনে হয় যে আমি কীরকম বলেছি, সব ঠিকঠাক বলেছি কিনা, আপনি ডেফিনেটলি এখানে রেকর্ডিংটায় পরে শুনে নিতে পারবেন। তো এবার তনুশ্রী ম্যাডামের ঘটনাটায় ফিরি। তো তনুশ্রী ম্যাডাম খুব ক্লোজ একজন পরিচিত মানুষের সঙ্গে ঘটনাটা ঘটেছিল এবং এই ঘটনাটাও খুব ফ্রেশ, মানে ওই 1-1.5-2 মাস বা 1-1.5 মাসের মধ্যে। আচ্ছা, আমার মাও এসে গেছে, স্বপ্না নাহা মুখার্জি। হ্যালো মা। তো যাই হোক, এবার তনুশ্রী ম্যাডামের এই বন্ধুর একটি নাম দেওয়া যাক ঘটনার স্বার্থে আর কি। নামটা আমি একটা মানে নাম দিচ্ছি, এটা কিছু নাম দেওয়া যাক। অনিতা বলে একটা আমি ইমাজিনারি নাম দিলাম। তো অনিতা ম্যাডাম মেয়ের বাড়ি সাউথ ক্যালকাটায়। তো যে সময়কার ঘটনা বলছি, ঘটনাটা ইদানিংকালের আপনাদের বলেই দিয়েছি। তো ওই সময় ওনার শাশুড়ির একটু চেস্ট পেন বা শরীর খারাপ হয়েছিল, তারপর উনি রিকভার করেন। কিন্তু অনিতা ম্যাডামেরও শরীরটা একটু গোলমেলে হতে শুরু করে এবং ঠিক করা হয় যে
অনিতা ম্যাডামেরও কিছু ব্লাড টেস্ট করা হবে, সুগার বলুন, থাইরয়েড বলুন, যেগুলো আর কি নর্মালি আমরা সব করে থাকি আর কি। তো অনিতা ম্যাডাম চেয়েছিলেন প্রাইভেট কোনো প্যাথোলজি বা ওরকম জায়গার থেকে, গুড ইভিনিং প্রতাপবাবু, টেস্ট করানো, কিন্তু ওনার বাড়ির লোক, ওনার হাজব্যান্ড সবাই ইনসিস্ট করলো যে গভর্নমেন্টের কিছু সেন্টার আছে সেখান থেকে মানে করানো যেতেই পারে। তো সেই নিয়ে কিছু হয়তো মতবিভেদ হয়, বাট আলটিমেটলি সেখানে টেস্ট করানো হয় এবং টেস্টের রিপোর্ট কিন্তু প্রত্যেকটা আইটেম অ্যাবনর্মাল। সুগার হাই, থাইরয়েড ছিল কিন্তু থাইরয়েড এক্সেসিভলি বেশি, প্রোটিন বেশি, প্রত্যেকটা আইটেমই রিপোর্টে অ্যাবনর্মাল এসছে। এবং অবভিয়াসলি অনিতা ম্যাডামের মনে একটা ক্ষোভ ছিল, কারণ উনি প্রথমত চেয়েছিলেন প্রাইভেটে পরীক্ষাগুলো করাতে, এবং অবভিয়াসলি রিপোর্টগুলো খারাপ এসছে, দুটো মিলিয়ে খুবই আপসেট। এবং ওনার এই হেলথ রিপোর্ট দেখে ওনার শ্বশুরমশাইয়ের খুব মন ভেঙে গেল এবং উনি এতই ভেঙে পড়লেন যে ওনার শরীরও আস্তে আস্তে ডিটিরিয়েট করতে থাকলো। তো এরপর শ্বশুরমশাইয়ের কিছু হেলথ প্রবলেম দেখা যায়, মোস্ট প্রবলি হার্ট ব্লকেজ এবং স্টেন্ট বসানোর কিছু ব্যাপার আসে এবং ওনাকে হসপিটালাইজ করা হয়। তো এই সময় একদিন শনিবার রাত্রে অনিতা ম্যাডাম নিজের জেঠিমা, নিজের শাশুড়ি মা আর একজন অচেনা লোক, এনারা মোটামুটি 4 জনে একটা অটো করে ফিরছেন। তো হসপিটাল থেকে ফিরছেন এবং একটা ইম্পর্টেন্ট ক্রসিংয়ে এসে অটোটা দাঁড়ায়, সিগন্যাল ছিল বলে। এবার যেই দাঁড়ায়, অনিতা ম্যাডাম দেখেন যে প্রচণ্ড বেগে একটা বাস এসে ঠিক 1/2 ইঞ্চি গ্যাপ রেখে অটোটার থেকে দাঁড়ায়। সবাই ভীষণ ভয় পেয়ে যায়, অনিতা ম্যাডামও প্রচণ্ড ভয় পেয়ে যান, কারণ সেদিন যেন মনে হলো জম এসে ওনাদের না নিয়ে চলে গেল। মানে অবধারিত মৃত্যু ছিল, বাসটা যাবে এসেছিল, কিন্তু যে কোনো কারণেই হোক, ভাগ্যের জোর বলুন, আয়ুর জোর বলুন, বাসটা মারেনি এবং থিংস ওয়েন্ট ওকে। মানে ওকে অ্যাজ ইন যে কোনো মানে টাচ করেনি অটোতে। এবং অনিতা ম্যাডাম দেখেছিলেন পরিষ্কার যে বাসওয়ালার চোখগুলো ঘোলাটে ছিল, অ্যাজ ইফ যেন একটা ট্রান্স বা একটা অন্য জগতে ছিল আর কি। তো যাই হোক, সেই দিন তারপর বাড়ি ফেরে অনিতা ম্যাডাম, শ্বশুর বাড়ি। তো পরের দিন রোববার, ওনার হাজব্যান্ড নাটক ইত্যাদি করে, তো সেই সব রিহার্সালে বিজি ছিল ইভিনিংয়ে। ওনাদের বোধহয় একটা দোকান আছে অনিতা ম্যাডামদের, তো ওনার শাশুড়ি সেই দোকানে গেছেন। শ্বশুরমশাই তো আপনাদের বলেছি হসপিটালাইজ, তো উনি বাড়িতে একলা। তো একলা এবং সন্ধ্যের পর উনি ঘরের সব মোটামুটি লাইট নেবানো, ওনার লিভিং রুম আর ওনাদের বেডরুমটা কানেক্টেড ছিল, একটা চৌকাঠের মতো একটা মানে জায়গা আছে, কানেক্টেড রুমস, মানে বেডরুম, বাইরে আর কি লিভিং রুম। তনুশ্রী, আপনার বন্ধু সম্বন্ধে যে ইনসিডেন্টটা বলছি, কিছু যদি ইনফরমেশন আমি ভুল করে বলে থাকি সেটা তুমি এখানেই কিন্তু কারেক্ট করে দিও, এই যে ঘরের বর্ণনা দিচ্ছি বা হোয়াট এভার। তো ও বেসিক্যালি বেডরুমের মধ্যে একটা ড্রেসিং টেবিলে লাইট জ্বলছে, একটা নাইট ল্যাম্প জ্বলছে, আর জানলা খোলা, বাইরের লাইট আসছে। এবং আচ্ছা, আমার কথাবার্তা ক্লিয়ার তো? মানে নেটে কোনো হ্যাঙ্গিং প্রবলেম হচ্ছে না তো? হ্যালো, শোনা যাচ্ছে সব? নেট কি হ্যাং করছে? অল ক্লিয়ার, ওকে, গুড। হ্যাঁ, তো তরুশ্রী, তোমার এই পরিচিত মানুষটি সম্বন্ধে যে ঘটনা বলছি, কিছু ভুল ভ্রান্তি থাকলে সেটা ক্লিয়ার করে দিও। থ্যাংক ইউ মালিনী ম্যাডাম। তো এবার যেটা হলো যে তনুশ্রী ম্যাডাম অন্ধকার ঘরে, ওই ল্যাম্প জ্বলছে, নাইট ল্যাম্প, ড্রেসিং টেবিলের লাইট আর ওই বাইরে আলো আসছে, ঘরে বসে গল্প বই পড়ছে আর চানাচুর আর কফি বা চা খাচ্ছে। ফ্যানটা খুব মানে ফ্যানটা হাই স্পিডে চলে, তিনিও মনে হয় যেন একবার উড়িয়ে নিয়ে যায়, এত মানে ফ্যানের স্পিড। তো একটা প্যাকেট পড়ে গেল মাটিতে। তো প্যাকেটটা যখন উঠাতে যান, উনি ফিল করলেন ওনাদের ঠিক বেডরুমের বাইরে যেন কোনো একটা এন্টিটি বলুন বা কোনো একটা এক্সিস্টেন্স বা কোনো একটা অবয়ব বলুন, বিশাল আকারের একটা অবয়ব
মানে রাগে যেন দাপাদাপি করছে। এবং উনি যখন ব্যাপারটাকে আর একটু রিয়েলাইজ করলেন ডিপলি, উনি বুঝলেন যে সে অভাবটা ঘরের মধ্যে আসার চেষ্টা করছে, কিন্তু বারবার ঘর থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। এটা উনি পরে রিয়েলাইজ করেছিলেন, যেহেতু ঘরে একটি কার্তিকের মূর্তি আছে, কার্তিক ঠাকুরের, সেইটার ব্লেসিংস বলুন বা সেইটার প্রোটেকশনের জন্য সেই সত্তা ঢুকতে পারছে না। আর শুভ নববর্ষ প্রিয়ালি ম্যাডাম। তো তো যাই হোক, উনি সেই দিন রাত্রে ইনসিডেন্টটা কিন্তু আর কাউকে বলেননি। এবার 2-3 দিন বাদে উনি ইনসিডেন্টটা বললেন, এবং বাড়ির লোকজন অতটা বিশ্বাস করতে মানে হেজিটেট করছিল, বলছিল তুই স্ট্রেসড আউট, এক তো তোর রিপোর্ট খারাপ এসছে, তার ওপর তোর শ্বশুরমশাই উনি হসপিটালাইজড, তো এইসব। তো ও ঠিক মানে মানতে এগ্রি করলো না অনিতা ম্যাডাম। তো যাই হোক, উনি বাপের বাড়িতেও রেগুলার যাতায়াত করতেন, কারণ বাপের বাড়ি শ্বশুর বাড়ি কাছাকাছি, এবং উনি পরের দিন মোস্ট প্রবলি বাপের বাড়ি গেলেন। বাপের বাড়িতে উনি ওখানে থেকে বোধহয় কোচিং টোচিং করান আর কি, মানে পড়ান আর কি। তো সেখানে গিয়ে উনি বাড়িতে কথা বলেন যে উনি প্রাইভেটে প্রথম যেটা উনি প্ল্যান করেন, আমি প্রাইভেটে আমার ব্লাড টেস্ট করে দেখব আমার রিপোর্টগুলো ঠিক আছে না ঠিক নেই। তো ব্লাড টেস্ট করলো, করে বিকেলের দিকে রিপোর্ট পেলো এভরিথিং নর্মাল, রিপোর্টে কোনো প্রবলেম নেই। ওনার এক পরিচিত আঙ্কেল বলুন বা কাকু বলুন, তিনি ওইদিকে মানে নানা রকম সবজি টবজি বিক্রি করেন, ওনাদের প্রতিবেশী। তো পরের দিন সকালে অনিতা ম্যাডাম সেদিন রাত্রি নিয়ে বাপের বাড়িতেই ছিলেন। পরের দিন সকালে ওই আঙ্কেলের সঙ্গে কথা বললেন বা কাকুর সঙ্গে কথা বললেন যে ওই কাকু আর কি নানা রকম পুজো আচ্চা বলুন বা ওই গুণিন বলা উচিত কিনা আমি জানি না, বা এই মানে ওই ধরনের আর কি, মানে নানা রকম পুজো টুজো করা বা কোনো রকম কেউ ব্ল্যাক ম্যাজিক করলে সেগুলোর মানে সেগুলোকে নষ্ট করে দেওয়া, সেই ক্ষমতাগুলোকে বা সেই জিনিসগুলোকে মানে খারাপ বলবো মানে কি, প্রোটেকশন দেওয়া, এইসব জিনিসপত্র উনি করতেন, মানে ভালো দিক থেকে করতেন, নট ফ্রম আ ব্যাড সাইড। তো উনি যখন কাকুকে বললেন, তো কাকু বললে ঠিক আছে, আমি তোদের বাড়িতে রাত্রে গিয়ে একটা ক্রীড়া করব বা একটা জিনিস করবো আর কি। তো ভালো কথা। তো সেদিন রাত্রে উনি এলেন এবং উনি এসে বললেন, প্রথমে উনি 3টে পানের পাতা রাখলেন। পানের পাতা রাখার পর তার সঙ্গে আর কি মোমবাতি, পানের পাতার উপরে কি বলবো, দুব্ব, জবা ফুল, মোমবাতি, ধূপ ইত্যাদি ইত্যাদি দিয়ে 3টে পাতার সঙ্গে সেপারেটলি রাখলেন। রেখে এবার উনি পুজো আচ্চা করলেন। পুজো আচ্চা করে 7টা পুকুরের জল নিয়ে সে পুজো করে ঘরে ছেটালো। তারপর একটি শেকড় দিয়ে তনুশ্রী ম্যাডামের সিঁদুরের উপর দিয়ে, মাথার উপর দিয়ে মন্ত্রতন্ত্র পড়লেন আর কি। এইগুলো করার পরে বলল যে তোমাদের বাড়িতে ডেফিনেটলি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বলে তোমাদের সঙ্গে এরকম পরপর ইনসিডেন্ট হচ্ছে। তোমার রিপোর্ট খারাপ আসা, তোমার শাশুড়ি মায়ের প্রথমে যে চেস্ট পেন হয়, তোমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, বা তুমি যে দেখলে একটা অদ্ভুত একটা অবয়ব সে বাইরে এরকম দাপাদাপি করছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। এবং 3টে পানের পাতা 3টে মিনিং ছিল। একটা হচ্ছিল ওর অনিতা ম্যাডামের বাপের বাড়ি, একটা হচ্ছিল অনিতা ম্যাডামের শ্বশুর বাড়ি, আর একটা হচ্ছিল অনিতা ম্যাডামের রিলেটিভ। এবং উনি ইঙ্গিত করলেন যে অনিতা ম্যাডামের শ্বশুর বাড়ির সাইড থেকে প্রবলেমটা হচ্ছে। এবার অনিতা ম্যাডাম ইমিডিয়েটলি বুঝে গেলেন যে ওনার শ্বশুর বাড়িতে কে এক জেঠিমা আছেন, উনি প্রবলেমগুলো করছেন। এবং অনিতা ম্যাডাম সেটা বুঝলেন কি করে না, ওনার বিয়ের সময় তত্ত্বের উপরে সেই জেঠিমা হাত দিয়ে আর কি হাত বুলে অনেক কিছু করতেন, এবং তখন নাকি ওনার মামা বাড়ির লোকজন অনিতা ম্যাডামের সেটা লক্ষ্য করে বলে। এবং এরপরেও নাকি অনিতা ম্যাডাম নিজের শ্বশুরমশাইয়ের কাছে জানতে পারেন যে এই পার্টিকুলার এই জেঠিমা সে নাকি অনেক কিছু সব মানে ব্ল্যাক ম্যাজিকের কথা উল্লেখ করা হয়নি, বাট সে অনেক কিছু করে। এবং যাই হোক, সে আঙ্কেল যখন বলে বা কাকু যখন বলে, অনিতা ম্যাডাম বুঝে যায় যে কে করছে জিনিসপত্রগুলো। এবং এরপরে আর কি মানে অনিতা ম্যাডাম কে উনি বলেন যে তুই যদি দেখবি তোদের
তো শ্বশুরবাড়ির বাইরে মাটি ছড়ানো আছে ছোট ছোট করে। প্রথমবার ছড়িয়ে সে কিছু করেছিল ব্ল্যাক ম্যাজিক, কিন্তু অতটা কিছু করতে পারেনি বলে আবার ছড়িয়েছে। কিন্তু সেইটা বেশি কিছু ইম্প্যাক্ট করার আগে আমি যেহেতু এগুলো করে দিয়েছি, তোদের কোনো প্রবলেম হবে না বলে ওকে প্রোটেকশনের জন্য অনিতা ম্যাডামকে আরও কিছু জিনিসপত্র দেয়, বাড়িতে রাখতে পারে, দোকানে রাখতে পারে, ওনাদের দোকানও আছে। এবং অনিতা ম্যাডাম ইনফ্যাক্ট রিয়েলাইজও করেছেন একটা জিনিস, যে ওনাদের একটা বড় বাড়ি আছে, শ্বশুর বাড়ির নিজস্ব বাড়ি, এবং সেই বাড়িটা নাকি সেই জেঠিমা জেঠু ভাগ করতে দিতে চাইছে না। মানে দে আর বেসিক্যালি নট গুড পিপল, ভালো মানুষ নয় তারা। এবং অনিতা ম্যাডামের এখন নেক্সট টার্গেট হচ্ছে যে কিভাবে সব কিছু মানে প্রপারলি, যাতে উইথ প্রপার জাস্টিস সবাই পায়, সব ঠিকঠাক হয়, সেইটা হচ্ছিল অনিতা ম্যাডামের টার্গেট। এটা ছিল তনুশ্রী ম্যাডামের দেওয়া এই ঘটনা, এবং এটা হলো আমার আজকের শেষ ঘটনা। তনুশ্রী, তুমি তো ছিলে, তোমার যে পরিচিত যে মানে মানুষটির ঘটনাটা বললাম, আশা করি সব ইনফরমেশন দিয়েছি, এনিথিং ইজ নট মিসিং, কারেক্ট? খুব সুন্দরভাবে বলেছো, খুব ভালো লাগলো, অনার্ড সার্টিফিকেটটা দিয়েছো। যে ঘটনা দেয় সে যখন বলে ভালোভাবে বলেছো, সেটা হলো একটা সার্টিফিকেট অফ যে মানে ঘটনাটা মানে কোনো কিছু মিস্টেক মানে মিস্টেক করিনি আর কি। তো খুব ভালো লাগলো, অনেকদিন বাদে আপনাদের সঙ্গে দেখা হলো, কথা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। মাঝে একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিলাম প্রথম দিকে, তো হোপফুলি খুব বেশি ইনকনভিনিয়েন্স কজ করিনি সেটার জন্যে। যাই হোক, সেই টিকটিকটাকে আর দেখতে পাইনি তারপর। বেশ ভালো সাইজের টিকটিকি মাটিতে ঘোরাঘুরি করছিল আর কি। মাটিটা মনে একটু ঠান্ডা পেয়েছে, রিল্যাক্স করার চেষ্টা করছিল। যাই হোক, থ্যাংক ইউ সুদীপ্তা ম্যাডাম, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন। আবার সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা কামনা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসবো হোপফুলি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ মধুরিমা ম্যাডাম, থ্যাংকস টু এভরিওয়ান, ভালো থাকবেন।